আরে রিমি, তুই এখানে কি করছিস? মুরগিকে খাবার খাওয়াচ্ছিস? হ্যাঁ, তাছাড়া আর কি করবি বল। আচ্ছা শোন, আমার বাবা চাঁদ রাত উপলক্ষে আমাদের বাড়িতে অনেক বড় একটা পার্টি রেখেছে। সেখানে তো আমি অনেক সুন্দর একটা লেহেঙ্গা পরবো। আমরা সবাই সুন্দর সুন্দর লেহেঙ্গা পরবো। আর আমি ওই পার্টিতে যেই লেহেঙ্গাটা পরবো ওটা আমার বাবা আমার জন্য থাইল্যান্ড থেকে নিয়ে এসেছে। আরে মাঞ্জলিকা, তুই কাকে কি বলছিস? ও অনাথ, গরিব, না আছে বাবা না আছে মা, আছে এক দাদি, সে আবার ভিক্ষা করে খায়। রিমি ওই পার্টিতে গেলেও কি সুন্দর লেহেঙ্গা পরে যেতে পারবে? ওর তো সেই ছেঁড়া ফাটা লেহেঙ্গাই পরে যেতে হবে। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। এই কথা বলে রিমির বান্ধবীরা হাসাহাসি করতে থাকে। রিমি এই কষ্ট সহ্য করতে না পেরে কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। দাদি, ও দাদি, আমার কপালটা এত পোড়া কেন বলো তো? আমরা এত গরিব, তার উপর আমি জন্ম নিতে না নিতেই আমার মা বাবা আমাকে ফেলে রেখে চলে গিয়েছে। আমার ভাগ্য এতটাই খারাপ যে আমার কাছে সুন্দর একটা লেহেঙ্গাও নেই। আরে লক্ষ্মী সোনা আমার, তুই কান্না করিস না। দেখ, আমি তোর জন্য অনেক সুন্দর একটা জিনিস এনেছি। এই দেখ, একটা সেলাই মেশিন। তুই না সেলাই করতে ভালোবাসিস, তাই আমি অনেক দিন ধরে টাকা জমিয়ে এই সেলাই মেশিনটা কিনেছি। এখন তুই সেলাই মেশিন দিয়ে নিজেই নিজের লেহেঙ্গা বানিয়ে পরতে পারবি। কান্না করিস না আমার লক্ষ্মী সোনা মানিকটা, এবার খুশি হয়ে যা। সেলাই মেশিন দেখে রিমি অনেক খুশি হয়ে যায়। তারপর সে ওই সেলাই মেশিনটা দিয়ে সুন্দর একটা লেহেঙ্গা বানায়, আর সেটা পরে মাঞ্জলিকার পার্টিতে যায়। তার পরনে এত সুন্দর লেহেঙ্গা দেখে সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। অনেকে তো তার কাছে এইরকম লেহেঙ্গা বানিয়ে দেওয়ার জন্য আবদার করতে থাকে। রিমিও তাদের আশ্বস্ত করে সে খুব কম মূল্যে তাদের জন্য লেহেঙ্গা বানিয়ে দেবে। ওই দিনের পর থেকে রিমির কাছে অনেক অর্ডার আসতে থাকে। রিমি আস্তে আস্তে অনেক টাকা উপার্জন করতে শুরু করে। কিছুদিনের মধ্যেই রিমি নিজের একটা বুটিক হাউস খুলে। গ্রামের সবাই এখন রিমির কাছ থেকেই বিভিন্ন কাপড়, থ্রি পিস এবং লেহেঙ্গা সিলিয়ে নিতে শুরু করে। এই সব দেখে রিমির দোকানের পাশের দোকানি ইসরাত রাগে ঝলসে যায়। রিমির বুটিকের কারণে ইসরাতের বুটিক একেবারেই চলছিল না। তাই ইসরাত রাগে কটকট করতে করতে রিমির কাছে যায়। এই মেয়ে, তুই তোর বুটিক এখান থেকে অন্য কোথাও নিয়ে চালু কর। যখন থেকে তুই এখানে তোর বুটিক দিয়েছিস তখন থেকে আমার কাস্টমার আসা কমে গিয়েছে। তুই আমার সব কাস্টমার নিয়ে নিয়েছিস। যদি নিজের ভালো চাস তাহলে তোর বুটিক এখান থেকে সরিয়ে ফেল, তা না হলে এর পরিণতি খুব খারাপ হবে। রিমি আপু, আমি আপনার কোনো কাস্টমার নেইনি। যদি কারো আমার বানানো লেহেঙ্গা এতটাই পছন্দ হয় যে সে আপনার পার্মানেন্ট কাস্টমার হওয়া সত্ত্বেও আমার বুটিকে আসতে শুরু করে, তাহলে এতে আমার কি দোষ? আমি আপনার জন্য কী বা করতে পারি? আপনি বরং আপনার কাজের ধরন পরিবর্তন করুন, সুন্দর সুন্দর লেহেঙ্গা তৈরি করুন, তাহলে দেখবেন আমার কাস্টমার আপনার কাছে যাওয়া শুরু করেছে। আর এতে আমি আপনাকে কিছুই বলবো না। কিন্তু আপনি যাই করেন, আমি আমার স্বপ্নের বুটিক এখান থেকে সরাবো না। আর আপনি এখন আপনার আর আমার সময় নষ্ট করা বন্ধ করুন, এখান থেকে চলে যান আর নিজের বুটিকে মনোযোগ দিন। অনাথ গরিব নিজেকে কি ভাবিস? তুই আমার সাথে পাঙ্গা নিয়েছিস, ভুল করে ফেলেছিস। তোকে তো আমি এখানে কোনোভাবেই টিকতে দিব না। এখন থেকে তোর সাথে যা যা হবে তার জন্য তুই নিজেই দায়ী থাকবি। এখন যতটা উড়ার উড়ে নে। কিছুদিন পর রিমির কাছে অনেক বড় একটা অর্ডার আসে। সেই মহিলা রিমির কাছে 50টা লেহেঙ্গার অর্ডার দেয়, সেই সাথে 1.5 লাখ টাকা অ্যাডভান্সও দেয়। রিমি তো অনেক খুশি হয়। অপরদিকে ইসরাত এইসব দেখে রাগে ঝলসে যায়। রিমি দিন রাত এক করে 50টি লেহেঙ্গা তৈরি করে। ওগুলো শেষ করে রিমি যখন ঘুমানোর জন্য তার বাড়িতে যায় তখন ইসরাত সেখানে আসে।
আর সব লেহেঙ্গা পুড়িয়ে ফেলে। পরের দিন সকালে রিমি এসে এইসব দেখে একদম ভেঙে পড়ে। তখনই সেখানে সেই মহিলা চলে আসে। কি ব্যাপার রিমি, তুমি এখনো আমার লেহেঙ্গা তৈরি করনি? যেন তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায় তার জন্য আমি তোমাকে 1.5 লাখ টাকা অ্যাডভান্স করে গিয়েছিলাম, আর তুমি এখন আমার সাথে নাটক করছো? আপু আপু আপনি তো সবটাই দেখতে পারছেন, আমার সব লেহেঙ্গা পুড়ে গিয়েছে। এত কিছু তো আমি শুনতে চাই না। আমি তোকে 1.5 লাখ টাকা দিয়ে গিয়েছিলাম, আর এখন তুই আমার সাথে নাটক করছিস? এই সব নাটকে আমি ভুলবো না। কালকের মধ্যেই আমার 50টা লেহেঙ্গা চাই, তা না হলে এর ফলাফল খুব খারাপ হবে। এই কথা বলে মহিলাটি সেখান থেকে চলে যায়। রিমি কান্না করতে করতে তার মায়ের ছবির কাছে যায় আর সেখানে গিয়ে কান্না করতে থাকে। মা, ও মা, একবার দেখুন আপনার দর্জি মেয়ের সাথে কি কি হচ্ছে। আমি কত কষ্ট করে দিন রাত এক করে 50টা লেহেঙ্গা তৈরি করেছিলাম, কিন্তু কিন্তু আমার কপাল, সবই আমার কপাল। আমার কপালটা এত খারাপ কেন মা? কেন আমার কপালটা এত খারাপ? তখনই রিমির মায়ের ছবি কথা বলে ওঠে। রিমি, মা আমার, কান্না করো না। এখনই আমি তোমার সকল দুঃখ কষ্ট দূর করে দেব। রিমি, তোমার কি মনে আছে তোমার দাদি প্রায় তোমাকে বলতো আমি তোমার জন্য একটা লেহেঙ্গা রেখে গিয়েছি? হ্যাঁ হ্যাঁ, ওই লেহেঙ্গাটারই কথা বলছি। ওটা কোনো সাধারণ লেহেঙ্গা না, ওটা পরীর জাদুর লেহেঙ্গা। আসলে আমি একটা পরী ছিলাম। আমি তোমার বাবাকে ভালোবেসে বিয়ে করার কারণে রানী পরী আমাকে তার রাজ্য থেকে বের করে দিয়েছিল। তারপর থেকে আমি তোমার বাবার সাথেই থাকতাম। তবে হ্যাঁ, রানী পরী আমাকে রাজ্য থেকে বের করে দিলেও আমার কোনো শক্তি নেয়নি। আমি আমার সব শক্তি ওই লেহেঙ্গায় আটকে রেখেছিলাম। তুমি ওই লেহেঙ্গাটা বের করো আর তোমার মনের যা ইচ্ছা তার কাছে প্রকাশ করো। ওই লেহেঙ্গা তোমার সকল ইচ্ছা পূরণ করবে। এই কথা শুনে রিমি অনেক খুশি হয়ে যায়। তারপর সে ওই লেহেঙ্গাটা বের করে আর ওই লেহেঙ্গাটার কাছে এমন আরো 50টি লেহেঙ্গা চায়। ওই লেহেঙ্গাটিও 50টি লেহেঙ্গা রিমিকে দিয়ে দেয়। এই সব দেখে রিমি অনেক খুশি হয়, কারণ ওই 50টা লেহেঙ্গা অনেক বেশি সুন্দর ছিল। পরের দিন সকালে সেই মহিলা আসে আর রিমির কাছ থেকে ওই 50টি লেহেঙ্গা আরও 2.5 লাখ টাকা দিয়ে কিনে নেয়। তারপর রিমিকে বলে যায় এখন থেকে সে তার সব বিজনেস ডিল তার সাথেই করবে। এই সব দেখে তো ইসরাত একেবারে জ্বলে পড়ে শেষ হয়ে যায়। পরবর্তীতে সে খোঁজ করে বের করে রিমির জাদুর লেহেঙ্গা। ইসরাত সিদ্ধান্ত নেয় সে রিমির ওই লেহেঙ্গাটা চুরি করে নেবে। তারপর সে রিমির ওই জাদুর লেহেঙ্গাটা চুরি করতে যায়, কিন্তু যখনই সে ওই লেহেঙ্গাটায় হাত দেয় তখনই তার গায়ে কারেন্টের ঝটকা লাগে। আ আ বাঁচাও বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। আরে ইসরাত আপু, আপনি আমার লেহেঙ্গাটা চুরি করতে এসেছিলেন? আপনি তো খুব খারাপ মানুষ। আপনি এত খারাপ, তাই তো আমার লেহেঙ্গা আপনাকে শাস্তি দিয়েছে। এখন আমি আপনাকে কোনোভাবেই বাঁচাতে পারবো না। আমি আপনাকে অনেকবার সতর্ক করেছিলাম, বলেছিলাম আমার ক্ষতি করার চেষ্টা করিয়েন না, কিন্তু আপনি আমার কোনো কথাই শুনেননি। এখন আপনার সাথে যা যা হচ্ছে সবই আপনার কর্মদোষ। ইসরাত ওই লেহেঙ্গার কারেন্টের আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়, আর রিমি আস্তে আস্তে তার ব্যবসাটা আরো বড় করে আর অনেক ধনী হয়ে ওঠে। রিমি ধনী হওয়ার পরেও কখনো অহংকার করেনি, বরং গরিব লোকেদের সাহায্য করে গিয়েছে। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে কারো জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেকেই পড়তে হয়, তাই কখনো কারো ক্ষতি করার চিন্তা করা উচিত নয়। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে কারো জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেকেই পড়তে হয়, তাই কখনো কারো ক্ষতি করার কথা চিন্তা করা উচিত নয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে।
ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।